আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সব থেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ, এবং আজকে আমরা আমাদের গত ক্লাসে যেটা শুরু করছিলাম অ্যালগোরিদম ফ্লোচার্ট, ওইটার পরবর্তী ক্লাসটা করব। এখন কথা হলো, আজকের ক্লাসের প্রথম থেকে তোমাকে কয়েকটা জিনিস একটু ভালো করে মাথায় নিতে হবে। সেটা হলো, আমরা সি কোডের ভিতরে কয় রকমের কোড করি, অ্যালগোরিদম আমরা কয় রকমের শিখব, এবং তার পরবর্তী যে জিনিসটা সেটা হলো যে আমরা এই সি কোডটা কীভাবে শুরু করব অ্যালগোরিদম ফ্লোচার্ট থেকে। তো একটু কষ্ট করে 2-3 মিনিট মনোযোগ দিয়ে শোনো, কারণ এখানে আমি অনেক কিছু বলে দিব। গত ক্লাসে আমরা যেটা করছি সেটা হলো যে আমরা এমন অ্যালগোরিদম ফ্লোচার্টগুলো শিখছি যেখানে আমরা শুধুমাত্র সূত্র বসাইছি। যেমন মনে করো যে সব থেকে সহজ সূত্র ছিল গতকালকের এইটা, ধরো এ সমান সমান এ প্লাস বি। আমরা শুধু কি করছি, সূত্রটা বসাইছি, ইনপুটের ব্যবস্থা করছি, আউটপুট লিখে দিয়েছি, ইনপুটের ব্যবস্থা করে দিয়েছিলাম আর আউটপুট লিখে দিয়েছিলাম। তো এইটা আমি আমার ভাষায় আমি তোমাদের এই সি কোডটাকে 3টা অংশে ভাগ করছি, মানে অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি কোডের অংশটাকে। ওকে, জাস্ট এক একটা টাইপটাকে সহজ করে বুঝাই দিলে না তোমরা ওই টাইপের সকল কোড পারবা। এইভাবে আমি তোমাদের ক্লাসগুলো সাজায় করাবো। তা আমাদের একটা টাইপ হলো এইটা, যেখানে শুধুমাত্র আমরা সূত্রে ব্যবহার করছি, যেমন ক্ষেত্রফলের সূত্র, রম্বসের সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, এরকম বিভিন্ন সূত্র ব্যবহার করছি। অর্থাৎ সরাসরি সূত্র দিয়ে দিছি, ওইখান থেকে ইনপুটের ব্যবস্থা করে দিছি, আউটপুটের ব্যবস্থা করে দিছি, ডান। আজকে আমরা যেটা শিখবো, এই যে এগুলো যে আজকে শিখবো, এরা কিন্তু ওগুলো না। এরা হলো আজকে টপিকটা যারা, তারা হলো কন্ডিশনাল। আজকে আমরা নতুন কিছু জিনিস শিখবো। ওকে, এরা হলো কন্ডিশনাল, অর্থাৎ এখানে কন্ডিশন থাকবে। এ কি ওর থেকে বড়, ও কি এটা হইছে, বা ও কি পাস করছে, ও কি ফেল করছে, এটা কি জোড়, এটা কি বিজোড়, কন্ডিশন টাইপের প্রবলেম আমরা কিভাবে চিনবো এটা একটু পরে তোমাকে জানাই দিব, যে এইভাবে আমরা কন্ডিশন প্রবলেমটা জানতে পারি। তাহলে আমরা একটা পেলাম সাধারণ, তারপরে একটা পাইলাম ধরো কন্ডিশন, যে এ কি বি এর থেকে বড়, জাস্ট কথার কথা, আমি সামনে তো করাবোই, এটা জাস্ট ধরে রাখলাম। আরেকটা এটা, এরপরে যেটা আসে সে হলো সিরিজ। এরপরে যে আসে সে হলো কি, সিরিজ। ওকে, এরপরে হলো সিরিজ, এই যে 1+2+3+4+ ডট 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 ডট। ওকে, তাহলে এই যে তুমি করো, বা ওই যে ইন্টুর কাজ করো না, 2 × 4 × 6 ডট 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 ডট, ওই যে প্লাস এন অথবা ইন্টু এন বা সামথিং এরকম কিছু থাকে। তাহলে এই 3 রকম আমাদের টাইপ তোমাদের এইচএসসির ভাষায় আছে। ওকে, আমি তোমাদের জন্য এটা আলাদা করছি। এই 3টা টাইপকে আলাদা আলাদা সেট আপ করে বুঝাই দিলে স্টুডেন্ট একলা একলা সি কোড করে উড়ায় ফেলে একবারে। তাহলে এই যে তোমার একটা টাইপ, যেটা আমরা গত ক্লাসে দেখছি, একবারে সহজ। পরে আজকে শিখবো আমরা এই টাইপটা কিভাবে করে, এটার সব দেখা দিলেই হয়ে গেল। দেন আমরা এই টাইপটার একবারে খুঁটিনাটি সব শিখবো। তাহলে তোমার অ্যালগোরিদম ফ্লোচার্ট কি হয়ে গেল, শেষ হয়ে গেল। দেন এই টাইপের সি কোডটা, অ্যালগোরিদম ফ্লোচার্ট যখন তুমি মাথায় ক্লিয়ার আইডিয়া তোমার হয়ে যাবে, এইটার ভিতর এটার থেকে কিভাবে সি কোড আনতে হয়, ওই সি কোডটার ব্যবস্থা, সি কোডের বেসিক ধারণা দিয়ে তারপর করে দিব, ডান। দেন এইটা, দেন এইটা, একবারে সহজভাবে। যদি অনেকগুলো কোড শিখতে হবে, ক্লাস একটু বেশি হবে, ঠিক আছে, কিন্তু একবারে সহজভাবে তুমি খুব মজায় মজায় সি কোডটা শিখে ফেলতে পারবে। তো এটা হলো তোমাকে আমার একটু বোঝায় দেওয়ার কারণ। তো আজকে আমরা এটা করবো, যেটাকে আমরা কন্ডিশন বলি। তাহলে কি, সাধারণ কোড, কন্ডিশন, আর কি আছে, সিরিজ। সিরিজগুলো দেখলে চিনতে পারবো, এটা নিয়মটা একটু আলাদা, ঠিক আছে। তো কন্ডিশন টাইপের যে জিনিসগুলো আছে, এটা সমাধানটা একটু ট্রিকি। তো একটা ইন্টারেস্টিং একটা অ্যালগোরিদম ফ্লোচার্টের মাধ্যমে এটা তোমাকে শিখাই দিচ্ছি। একটু কষ্ট করে তোমার জিনিসটা খেয়াল করতে হবে। তো ইন্টারেস্টিং কি, মনে করো এখনও আমরা জানি না যে এটা কন্ডিশন কিভাবে করে, জাস্ট একটু খেলার ছলে এটা দেখো, দেখবা হয়ে যাবে। আজকের ক্লাসে আমরা এই বক্সটা অ্যালগোরিদম ফ্লোচার্টের খেয়াল করে দেখো, যার নাম ছিল সিদ্ধান্ত বক্স, ঠিক আছে। ওর নাম কি ছিল, সিদ্ধান্ত বক্স, বা ওর আসল নাম হলো কন্ডিশন বক্স। আর এই যে আরেকটা জিনিস যেটা আমাদের ছিল, রাউন্ড সংযোগ চিহ্ন, গত ক্লাসে যারা নোট করছো তারা জানো। তো এই দুইটা জিনিসের কাজ আজকে আসবে। তাহলে একটু চলো একটা আমরা মজার একটা অ্যালগোরিদম ফ্লোচার্ট করি। সেটা হলো কি, সেটা হলো যে ছেলেরা ইন্টারে উঠলেই তাদের একটু চুলকানি উঠে, সেটা হলো বিয়ে শাদির, ঠিক আছে। মনে করে বড় হয়ে গেছি, এখন বিয়ে করলে কি সমস্যা, ঠিক আছে। এই কাল্পনিক চিন্তা ভাবনা কইরা যে আম পাতা খাওয়া হলেও সংসার করা যাবে। তো ওই চিন্তাধারা থেকে তোমার বিয়ের বয়স হয়েছে কি হয় না, সেটা আমরা একটু দেখি কিসের মাধ্যমে, অ্যালগোরিদম আর ফ্লোচার্টের মাধ্যমে দেখি যে সেটা আসলে হয়েছে কি হয় নাই। তাহলে বিয়ের যে ক্ষেত্রটা, আচ্ছা আমি প্রবলেমের নামটা লিখি, ছেলেদের ক্ষেত্রে বললাম। ওকে, যে বিয়ের বয়স হয়েছে কিনা তার কি করব, বিয়ের বয়স, আগে এটা করবো, পরে ওগুলো সব দেখাই দিব। আগে ধরে নাও, বয়স হয়েছে কিনা, ঠিক আছে, হয়েছে কিনা নির্ণয়ের জন্য
জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট, শর্ট করে লিখলাম। হ্যাঁ, তাহলে নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট। তাহলে বিয়ের বয়স হয়েছে কিনা, বিয়ের জন্য কিন্তু আমাদের দেশে না, এমনি তো ম্যাক্সিমাম জায়গাতেই বয়সটা কিন্তু আগে ফ্যাক্ট। তোমার সম্পত্তি আছে কিনা বা তুমি অন্য কোনো কিছুর অধিকারী কিনা, তো ওইটা দিয়ে ফ্যাক্ট না, বয়সটা আগে ফ্যাক্ট। বয়সটা হয়েছে, এবার তুমি বিয়ে করো। তা আমাদের তাহলে একটা প্রবলেমের ভিতরে দেখো মেইন থিমটা কি, যে আমাদের প্রবলেমের থেকে আমরা মেইন জিনিসটা কি বের করলাম, যেখানে বয়সটা হলো মেইন জিনিস। ওকে, বয়সটা হলো মেইন জিনিস, যেটা দ্বারা আমরা কি করব, রেজাল্ট পর্যন্ত যাইতে পারবো। তাহলে কন্ডিশনে সবার আগে ধরতে হয় যে কোন জিনিসটা দ্বারা আমরা রেজাল্ট পর্যন্ত যাব, কোন জিনিসটা দিয়ে তুলনা করবো যে ও কি বড় না ও কি ছোট, ওর কি বয়স হয়েছে নাকি ও হয় নাই, ও কি পাস করছে না ফেল করছে, এই মূল জিনিসটা তোমাকে ধরতে হবে যে এইটা দ্বারা আমরা তুলনা করব। তাহলে এইখানে মূল জিনিসটা কি, এখানে মূল জিনিসটা হলো বয়স। এবার চলো আমরা একটু অ্যালগরিদমটা করে দেখি নিজের মতো করে, ঠিক আছে, যে অ্যালগরিদমটা করে দেখি যে অ্যালগরিদমে কি আছে। তোমার যা মনে হয় তুমি ওইভাবেই লেখো, সমস্যা নেই। যে তুমি লিখলা হলো ধাপ 1, তো ধাপ 1-এ তুমি লিখলা কি শুরু, তাই না? ধাপে আমরা শুরু করি, তাহলে শুরু করলা। তারপরে কি আছে ধাপ 2, ঠিক আছে, ভালো করে বুঝো কিন্তু, একটা বুঝতে পারলে আমার বাকিগুলো বুঝতে একবার সহজ হয়ে যাবে। ধাপ 2-তে তুমি তাহলে কিসের মান নিবা, কিসের মান নিতে হবে ধাপ 2-তে, যে জিনিসটা আমরা ওই জিনিসটার মান নিব যেটারে কি করব, তুলনা করব। আমাদের তোমাকে এই প্রবলেম থেকেই বুঝতে হবে যে আমার এই জিনিসটা হলো মূল জিনিসটা, এবং এইটারেই আমরা কি করব ভবিষ্যতে তুলনা করে করে রেজাল্ট পর্যন্ত যাব। তাহলে আমরা এখানে বয়সটাকে মূল জিনিস পাইছি, তাহলে আমরা এখানে ইনপুট হিসেবে নিব কি, যে বয়সের মান ইনপুট নিয়ে। অথবা তুমি যদি চাও বয়সটাকে ইংলিশে লিখতে সুন্দর দেখায়, তাহলে লিখতে পারো যে এজ এর মান কি করে ইনপুট নিয়ে। আমি এটা একটু বাংলায় লিখতেছি, অন্যগুলো কিন্তু শর্ট করে লিখবো, ঠিক আছে, তোমরা বাংলায় লেখার নিয়মটা বুঝে গেছো এতদিনে। তাহলে এজ এর মান ইনপুট নিয়ে। তাহলে ধাপ 3-এ কি হবে স্যার, দেখো তো ধাপ 3-এ হবে কি, কত বছর হইলে বিয়ের বয়স হয় তোমাদের বা আমাদের, সেটা কত, 18 না, হেরো পাগলা, 21। তাহলে আমাদের এইখানে এই যে এই জায়গাটায় বুঝো, ইনপুট নেওয়ার পরে আমাদের যে মূল জিনিসটা আছে, মূল জিনিসটা ওইটারে আমরা এখন জাজমেন্ট করব যে এটা এত হইলে জোড়, এত হইলে বিজোড়, এত হইলে পাস, এত হইলে ফেল, এত হইলে বিয়ের বয়স হয়েছে, এত হইলে বিয়ের বয়স হয় নাই। তাহলে কি, তাহলে জিনিসটা হলো এইরকম যে তুমি এখন একটা কোশ্চেন টাইপের কথা বলতেছো যে এজ কি সমান সমান এবং গ্রেটার দেন 21, তুমি চাইলে বাংলা লিখতে পারো। তুমি তাহলে এখানে একটা কি করলা, এখানে একটা প্রশ্ন করলা যে আমি যেই এজটা আমাকে ইনপুট দিবে ভবিষ্যতে, সেই এজটা, সেই বয়সটা 21-এর সমান বা 21-এর থেকে কি বড়, সমান হইলেও তার বিয়ের বয়স হয়েছে, বড় হইলেও তার বিয়ের বয়স হয়েছে, বাট ছোট হইলে কিন্তু তার বিয়ের বয়স হয় নাই। তার মানে আমাদের এইটা থেকে আমরা যে সমাধান নিতে পারি সেটা ধাপ 4-এ লিখি চলো। তাহলে ধাপ 4-এ যে সমাধানটা লিখতে পারি সেটা হলো কি, যে যদি এই জিনিসটা, ঠিক আছে, এখানে আমরা একটা সমাধান পাইলাম কি, যে যদি কি হয় ইয়েস হয়, বা তুমি এখানে হ্যাঁ লিখতে পারো, যে যদি কি হয় ইয়েস হয়, তাহলে এজ যদি 21-এর সমান হয় অথবা তার বড় হয়, তাহলে কি করবা, বিয়ের বয়স হয়েছে, ছাপাই কি, তাহলে কি করবা, যে ছাপাই, ছাপাই বাংলায় করা খুবই বিশ্রী লাগে আমার কাছে, আমি এরপর গুলো ইংলিশে করব। ছাপাই কি বিয়ের বয়স, বিয়ের বয়স হয়েছে, ঠিক আছে। আর 2, এই আবার নেগেটিভ লিখেও নিও না, বাংলা বিশ্রী লাগে না, মানে লিখতে খুব মানে বিরক্ত লাগে, অনেক কিছু লিখতে হয়। তাহলে 2-তে কি, 2-তে হলো, তাহলে আমরা ইয়েসে বললাম কি, যে এজ যদি কি হয় 21-এর সমান হয় অথবা তার বড় হয়, আর এই কন্ডিশনটা এই যে দেখছো এটাই হলো কন্ডিশন আমাদের। আমরা এখানে একটা কন্ডিশন দিছি যে কোশ্চেন টাইপের, যেটা কি হচ্ছে, যদি ইয়েস হয় বা হ্যাঁ হয় তাহলে ওইটা কি, তাহলে হলো ওর বিয়ের বয়স হয়েছে। আর যদি না হয়, এটা বুঝো, এজ যদি 21-এর সমানও না হয়, আবার 21 থেকে বড়ও না হয়, ঠিক আছে, তাহলে ওইটা কি হবে, তাহলে যদি নো হয় তাহলে কি ছাপাবা, ছাপাই তার কি হয় নাই, তার, এটা আমরা একটু পরে দেখতেছি। তাহলে কি ছাপাবো আমরা সেখানে, ছাপাই বিয়ের বয়স, বয়স হয় নাই। ওকে, এটাই তো, আর কিছু আছে এখানে না। তাহলে ধাপ 5-এ কি করব, ধাপ 5,
এখানে কি কাজ শেষ। তাহলে এই তো জিনিস। তাহলে একটা জিনিস মাথায় রাখো, আমাদের এই কন্ডিশনাল টাইপের ম্যাক্সিমাম জিনিসটা এরকম থাকবে। ওকে, তার মানে আমরা এখানে একটা প্রবলেম, যেটা তো আমি এগুলো সবই করে দিব, তাও তোমাকে একটা বলি। ধরো এখান থেকে যেটা যেটা তোমার জন্য আগে করে দিব সেটা হলো, মনে করো কেউ পাস নাকি ফেল তোমাকে বললো, তাহলে ওইখানে কি হইতো, তাহলে পাস নাকি ফেলটা কিসের উপর নির্ভর করে, আগে আমরা ওটা বের করতাম, সেটা কি মার্কস। ঠিক আছে, এটা ফ্লোচার্ট তো করবোই, বাট আগে দেখো মার্কস। তাহলে এখানে কি হইতো, মার্কসটা আমরা মেইন জিনিসটা আমরা হিসাবে নিতাম, বা নাম্বারটা। তাহলে শুরু করতাম, পরে নাম্বারের মানটা কি করতাম, ইনপুট নিতাম, আর এখানে লিখতাম পাস করার জন্য কত লাগে, 33-এর সমান, এখানে দিতাম কি 33, করাই একটু পরে করে দিব। তাহলে 33 এর এখানে লিখতাম মার্কস, মার্কস কি 33 এর সমান বা তার বড়, তাহলে সে পাস করছে, ইয়েস হলে পাস করছে, নো হলে পাস করে নাই, শেষ। এত সোজা। তাহলে এইবার আমরা এটার একটু আঁকায় দেখাই যে বিয়ের বয়সটা একটু কেমন লাগে। তাহলে এটার জন্য কাজ কি, এই যে শুরু আর শেষের জন্য তুমি তো মিয়া জানো, এখন কি আর তুমি ছোট আছো, এক ক্লাস করছো মানে আবার বড় হয়ে গেছো। তাহলে শুরু, ঠিক আছে, শুরু। এবার শুরুর পরের ঘরে কি ইনপুট নেওয়া, ইনপুটের চিহ্ন কি, ইনপুটের চিহ্ন কি ভাইয়া, একটু দেখো নোট করে নিও। ঠিক আছে, আমার ক্লাসগুলো সব নোট করে তোমাকে করতে হবে, কারণ আমি তোমাকে আলাদা ওই বাংলা নোট দিব না, তুমি সুন্দর করে আমার সাথে করে করে শিখবা, একসাথেই হয়ে যাবে। আর আমার পড়াগুলো নোট টাইপের। তাহলে দেখো শুরু, তারপরে কি এজ এর মান ইনপুট নেই ধরো, তাহলে এখানে কি করবা, তাহলে এজ এর মান গ্রহণ করি, বা ইনপুট নেই, তোমার যেভাবে ভালো লাগে, ইনপুট নেই লিখি। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, ইনপুট নেই। এর পরের ঘরটা কি, এইবার দেখো ফাইনালি ভালো করে বুঝো, এর পরের ঘরটায় আছে হলো একটা কন্ডিশন। এর পরের ঘরে কি আছে, কন্ডিশন আছে। তাহলে এই কন্ডিশনের জন্য আমাদের ওই গত ক্লাসে যে চার্টটা করে দিছি, ওই চার্ট থেকে কন্ডিশন বা সিদ্ধান্তের যে বক্সটা আছে তার নামটা কি, এই যে এইটা। ঠিক আছে, তাহলে আমরা এইখানে এই বক্সটা আঁকবো। তার মানে আমরা লিখতেছি কিন্তু এখানে যা আছে তাই এখানে লিখবো, শুধু বক্সটাকে আমরা একটু জাস্টিফাই করব। ওকে, তাহলে আমাদের কন্ডিশন বক্সটা আঁকবো, আঁকার পরে এইখানে যা লিখছো ওইটাই তুমি এখানে লিখবা, যে এজ সমান সমান 21। ঠিক আছে, ব্র্যাকেট দিলে দাও, দিয়ে একটা হোয়াট চিহ্ন দিতে পারো। ঠিক আছে, তুমি এখানে চাইলে অনেকে এখানে ইজ লেখে, বা যদি লিখতে পারো, যদি লিখতে পারো যে যদি এজ কি হয়, এজ হলো সমান হয় বা বড় হয় 21 থেকে, বা তুমি জিজ্ঞেস করছো এটা কি বড়, তুমি আক্স করলা। ঠিক আছে, অনেকে এখানে ইজ দেয়, তো এটা আমরা জাস্ট এমনি করতেছি, পরেগুলা ঠিক করে লিখবো। তাহলে এটা লিখলাম। এবার এখান থেকে যে এইটা থেকে কি আসতেছে দেখো তো, এইটা থেকে আসতেছে ইয়েস আর নো। তাহলে সব সময় মনে রাখবা যে আমাদের কন্ডিশনের ভিতরে সব সময় দুইটা সিদ্ধান্ত আসবে, একটা হলো হ্যাঁ আর একটা হলো না। ঠিক আছে, কন্ডিশনে সবসময় কি আসবে, ইয়েস আসবে এবং নো আসবে। তাহলে এই জিনিসটা বোঝানোর জন্য আমাদের এই যে তুমি অ্যালগোরিদম করছো, এটার ফ্লো চার্টের ভিতরে সব সময় ওর দুইটা রাস্তা বের হবে। একটার নাম থাকবে হলো তোমার ইয়েস, ঠিক আছে, আরেকটার নাম থাকবে হলো নো। এটা যে এখান দিয়ে এখান দিয়ে বের হবে তা না, তুমি চাইলে এটা যদি ভালো না লাগে তুমি এখান থেকেও বের করতে পারো, যেটা আমরা ফিউচারে দেখবো। তাহলে এবার এখান থেকে বের করে তুমি একটা তীর চিহ্ন দিবে এভাবে, আর এখান থেকে একটা তীর চিহ্ন দিবে এভাবে, একটার নাম হলো ইয়েস, একটার নাম হলো নো, সব সময়। তার মানে কন্ডিশনটা আমরা চিনতে পারলাম যে এইভাবে এটা কন্ডিশন, দেন আমরা এটা সলভ করব হলো এইভাবে। তারপরে কি করব, দেন কন্ডিশন যেটা আছে ওইটা ডায়মন্ড বক্সের ভিতরে বসবে বা সিদ্ধান্তমূলক বক্সের ভিতরে বসবে। দেন সিদ্ধান্তমূলক বক্সের থেকে সবসময় দুইটা অংশ বের হবে, একটা হলো ইয়েস এর জন্য আর একটা হলো নো এর জন্য। এবার ইয়েস এর জন্য তুমি কি লিখছো, ছাপাই বিয়ের বয়স হয়েছে। ছাপাই মানে কি, ছাপাই মানে আউটপুট, আর আউটপুট মানে কি, আউটপুট মানে কোন চিহ্নটা, এই যে এই চিহ্নটা। তাহলে তুমি এখানে কি করবা, এইখানে এগুলো দাগগুলো একটু কাছে দিও, অনেক ম্যাডামরা স্যার এটার জন্য চিল্লায়, বাট উচিত না। তাহলে তুমি এই যে, তাহলে দেখছো ইয়েস এর জন্য তুমি কি করবা, এই যে ইয়েস এর জন্য ছাপাই বিয়ের বয়স হয়েছে, তাহলে তুমি এখানে লেখো ছাপাই, বা ইংলিশে লিখলে আউটপুট দিতা যে বিয়ের বয়স হয়েছে। ওকে, আর নো, এই যে নো এর জন্য কি ছাপাবা, বিয়ের বয়স হয় নাই, তাহলে এটাও তো একটা আউটপুট। তাহলে এটার জন্য কি হবে,
একটু গ্যাদারিং হয়ে গেল। হ্যাঁ স্যার, একটু কষ্ট করে সুন্দর করে নোট করবা। আবার বিয়ের বয়সটা করো না, গার্ডিয়ান দেখলে পরে দৌড়াবে। অন্যগুলো নোট করো, ঠিক আছে? তাহলে এটা কি ছাপাই, বিয়ের বয়স, বয়স হয় নাই। ওকে, এবার কি, তাহলে দেখো তুমি এটাও করে ফেলছো, এটাও করে ফেলছো, এবার তোমার হলো শেষ। শেষের চিহ্ন কোনটা স্যার মনে আছে? এই যে শেষের চিহ্ন হলো এই ডিমের মতো, এটা হলো শেষ। কিন্তু আমরা একটা সমস্যায় পড়ে গেলাম না, আর এই হাতের লেখা আজকে কি পকেট ঠ্যাং হইতেছে। তাহলে একটা জিনিস দেখো, আমরা শেষ লিখলাম ঠিক আছে, শেষ, কিন্তু দেখো আমার তো এখানে ফাঁকা থেকে গেল, তাই না স্যার? আমার তো সমাধান আসলো না। ওই যে প্রবাহ চিহ্ন দিয়ে দিয়ে সুন্দর করে যে সমাধান আসবে এটা আসতে পারছি। আবার একটা প্রোগ্রামে দুইটা সিদ্ধান্তই কি থাকলে ভাল লাগে, যে বিয়ের বয়স হয়েছে বিয়ের বয়স হয় নাই? তাহলে আমার এমন কিছু একটা করতে হবে যার কারণে কি হবে, এই যে অনেকগুলো যদি আউটপুট হয়, অনেকগুলো আউটপুটকে আমরা এক জায়গায় সংযোগ করে দিব। এক জায়গায় কি করে দিব? সংযোগ করে দিব। আর যখন এই সংযোগ নামের ওয়ার্ডটা চলে আসতেছে, তখনই আমাদের লাগবে কি সংযোগ চিহ্ন, যে আমরা এরপরে কিন্তু শেষ দিতে পারতেছি, কিন্তু এখানে থেকে শেষ, এখান থেকে শেষ দিলে দুইটা আউটপুট টাইপের জিনিস থাকে, যে জিনিসটা দেখতে একটু অকওয়ার্ড লাগে, বাট দুই তিনটা আউটপুট থাকতে পারে, সমস্যা নেই। কিন্তু আমরা কন্ডিশনালি এরকম অনেকগুলো আউটপুট থাকলে, এরকম অনেকগুলো যদি আউটপুট থাকে, এখানে দুইটা আছে, তিনটাও হবে সামনে, তখন আমরা সবগুলো আউটপুটকে কি করি জানো? তখন আমরা সবগুলো এই আউটপুটকে আমরা একটা সিদ্ধান্তে নিয়ে আসি, যে এখান থেকে একটা দাগ দেই এই, এখান থেকে আরেকটা দাগ দেই এই, দেন এই যে এই চিহ্নটার নাম কি? সংযোগ চিহ্ন, একবারে সার্কেল, ঠিক আছে? তাহলে আমরা বুঝাই যে এই দুইটারে নিয়ে আমরা এখানে রাখলাম, ভবিষ্যতে যখন সি কোড করবো, সে এই যে আমরা মান দিব তার এজের ভিতরে যে মানটা দিব, সেখান থেকে সে বুঝবে তার বিয়ের বয়স হয়েছে কি হয় নাই, ঠিক আছে? আপাতত আমরা কি করলাম, আউটপুট দুইটারে এক জায়গায় রেখে দিই। তারপরে আমরা এখান থেকে কি করি, আমরা শেষ জিনিসটা নিয়ে আসি। কথা বুঝে আসছে? তো এইভাবে আমরা কাজটা করি। সংযোগ চিহ্ন এছাড়াও আরও কাজ করতে পারে। মনে করো এটা এত বড় হয়েছে যে আমার এখানে লিখতে লিখতে আর জায়গাই নেই, ঠিক আছে? মনে করো এমন কিছু লিখছি যে আর জায়গায় নেই, আমার পরের পেজে চলে যেতে হবে, তখনও তুমি আবার কি করতে পারো, তখন এখানে ছোট্ট করে সংযোগ চিহ্ন দিয়ে পরের পেজে যায় আবার তুমি কি করতে পারবা, পরের পেজে আবার এতে দাগ দিয়ে সংযোগ চিহ্ন দিয়ে পরে নিচ থেকে শুরু করে দিতে পারবা। যদিও এটা তোমাদের স্যাররা তেমন একটা অ্যালাউ করে না, এবং তোমাদের এত বড় কিছু নাইও। সো তোমাকে জাস্ট জানাই দিলাম যে এরকমভাবেও সংযোগ চিহ্নর কাজ হয়। এইটা কোনো স্যারের যদি অন্যভাবে করতে মন চায় করতেই পারে, কোনো সমস্যা নেই স্যার। এগুলো নিয়ে কোনো মারামারি করবো না, কোনো তর্কাতর্কি করবো না। এগুলা ওপেন জিনিস, সহজ জিনিস, যত সহজে করা যায়, যত সহজে পারা যায়। তাহলে চলো আমরা একটু দেখি যে কি করলাম। তাহলে আমরা সবার প্রথমে বললাম যে আমরা এখানে যে প্রবলেমগুলো সলভ করবো সবাই হলো কন্ডিশনাল টাইপের। কিভাবে বুঝবো? আমরা কোশ্চেনটা সলভ করার সময় দেখবো যে একটা জিনিসকে মূল ধরে আমার কারোর সাথে তুলনা করতে হবে, আর তুলনা করতে গেলেই এটা হলো কন্ডিশন। ওকে, তুলনা কিভাবে করবো সবগুলো একটু পরে দেখবো। আর হলো তাহলে কাজটা কি শুরু, দেন কোন জিনিসটা আমার মেইন মানটা লাগবে, সেটা হলো আমার কি, সেটা হলো ইনপুটে থাকবে। সেটা হলো কোথায় থাকবে? ইনপুটে থাকবে। দেন আমরা একটা শর্ত বা কন্ডিশন টাইপের জিনিস লিখবো, যে এটা কি এর থেকে ছোট, এটা কি এর থেকে বড়, ঠিক আছে? মার্কস কি 33 বা তার থেকে বড় বা ছোট, বা এরকম জিনিস, যে কেউ এ প্লাস পাইছে কি পায় না বের করো। তাহলে কি হবে? মার্কস ইকুয়াল গ্রেটার দেন 80, ঠিক আছে, ইকুয়াল গ্রেটার দেন 80। তাহলে তার মার্কসটা কি 80 থেকে বড় বা সমান? তাহলে সে কি হয়ে গেল, তোমার আউটপুটে আসবে যে ইয়েস হলে হ্যাঁ সে এ প্লাস পাইছে, নো হলে সে এ প্লাস পায় না। তার মানে তুমি টাইপটা ধরতে পারলে ইটস ইজি, ভেরি ইজি, ঠিক আছে? ইজি 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 আইসিটি স্কুল। তাহলে এই হলো কাহিনী। তাহলে এইভাবে আমরা করতে পারি। দেন আমরা ইয়েসের জন্য একটা জিনিস লিখবো, নো এর জন্য একটা জিনিস লিখবো, দেন শেষ। এই সেম জিনিসটা আমরা এখানে নিয়ে আসবো, যে শুরু করব। ওকে, দেন আমরা কি করলাম, ইনপুটের কাজ, এই যে ইনপুটের কাজ ইনপুটে করে দিব। আর এই যে শর্তের কাজটা এটা আমরা রাখবো কন্ডিশনে। কন্ডিশনের চিহ্নটা তাহলে কি, গতদিন যেটা শিখে আসছে এটা সিদ্ধান্তমূলক বক্স, ওইটার ভিতরে আমরা কন্ডিশনটা লিখবো, ইজ বা হয় যেটা মন চায় দিতে পারো। দেন এখানে যে আউটপুটগুলো আছে, ইয়েস এর জন্য কন্ডিশন থেকে সবসময় দুইটা হাত বের হবে, ইয়েস এবং নো। ইয়েস এর জায়গায় ইয়েস এর আউটপুট লিখে দিব, নো এর জায়গায় নো এর আউটপুট লিখে দিব। ততোধিক সমাধান হলে সবাইকে নিয়ে সংযোগ করে এক জায়গায় রাখবো, দেন ওখান থেকে শেষ করে দিব। কত মজার! তাহলে চলো আমরা এবার আমাদের পড়ায় চলে যাই।
আচ্ছা, এখান থেকে আমরা ওই কোডগুলো আগে দেখবো, মানে ওই অ্যালগরিদম ফ্লোচার্টগুলো আগে দেখবো, যেগুলো একটু আগে যেটা করলাম তার সাথে বেশিরভাগ মিলে। ওকে, ওইটা করার পরে আমরা দুইটা সংখ্যার ভিতরে বড় সংখ্যা, তিনটা সংখ্যার ভিতরে বড় সংখ্যা, এগুলোর দিকে আগাবো। আর আরেকটা কথা হলো যে এগুলো করার পরে যখন আমরা সিরিজ করব, সিরিজের পরে কিন্তু আমাদের কিছু এক্সক্লুসিভ নিয়ম আছে, যেমন লিপিয়ার কিনা, অধিবর্ষ কিনা, তারপরে হলো তোমার লসাগু গসাগু টাইপের যে জিনিসগুলো আছে ওগুলো আমরা আবার শিখে ফেলবো, তারপরে সিকিউরের দিকে আগাবো। আর অনেকেই প্রশ্ন করো যে স্যার এইসব ফ্লো চার্টের যে বক্সগুলো আছে এগুলো কি দিয়ে আঁকবো? এটা পেন্সিল দিয়ে আঁকাটা খুবই ভালো স্যার, পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবা, আর স্কেল ইউজ করলে ভালো, আমি হাত দিয়ে আঁকছি। তাহলে প্রথমটা দেখো, এখানে বলছে পাস নাকি ফেল। এমনও কোশ্চেন আসতে পারে যে তোমার উদ্দীপকে বলা আছে যে কোনো প্রতিষ্ঠানের রেজাল্ট দিল, এখন কোনো স্টুডেন্ট পাস করছে না ফেল করছে, এটা নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট বা সামথিং বের করো। আমি তাহলে শর্ট করে কোশ্চেনটা লিখতেছি, আগে দেখি, পরে বোর্ড সলভ। আমাদের যখন বোর্ড সলভ পড়ি বা আমরা যখন মডেল টাইপের কোশ্চেন পড়ি তখন ওইখানে সব আমরা জানতে পারবো। তাহলে বললো পাস নাকি ফেল, তুমি বাংলায় থাকলো, ইংলিশে থাকতে পারে, যেমন ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, পজিটিভ নাকি নেগেটিভ সংখ্যা, এরকম থাকতে পারে, জোড় নাকি বিজোড় সংখ্যা, অড নাকি ইভেন সংখ্যা, ঠিক আছে, ইভেন নাকি অড সংখ্যা, এরকম থাকতে পারে। ওকে, তো বাংলা ইংলিশ নিয়ে মারামারি করো না, এখন অনেক বড় হয়েছে ভাই। তাহলে এখানে আমাদের কাজ কি? সবার প্রথমে ওই যে দেখো স্টার্ট নিলাম, পরে ইনপুট নিলাম কি মার্কস। এই যে আমরা ইনপুট যে জিনিসটা নেই, ইনপুট নাম্বার, এরপরে কি ইনপুট নিচ্ছে এন। আমি এক এক রকম নেওয়ার কারণটা হলো যাতে তোমরা একটু বুঝতে পারো যে ইনপুট তুমি এনিথিং নিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিছু নিয়ম আছে, বাট সাধারণত ওই নিয়মটা এখন আমাদের মাথায় এত টানতে হবে না, ওটা আমরা পরে শিখবো। যে সাধারণত তোমার লজিক্যাল যেটা মনে হচ্ছে যে এই জিনিসটা ইনপুট দিলে তোমার কাজ করতে সুবিধা, ওইরকম একটা জিনিসকে ইনপুট ধরবে এবং কন্ডিশনের ভিতরে ওই ইনপুটের সাথে তুমি কি করবা, তুলনার কাজটা করে দিবা কন্ডিশনাল টাইপের কাজের ভিতরে। ওকে, তাহলে আমরা এখানে মার্কস নিচ্ছি এবং পাস নাকি ফেল ওটা যদি নির্ণয় করে দেয়, তাহলে যদি বলে 33-এ এর বেশি পেলে বা 33 পেলে পাস, তাহলে তুমি যখন কন্ডিশনটা দেবে কি মার্ক সমান সমান গেটার দেন, মার্ক কি সমান সমান এবং গেটার দেন মানে বড়। তাহলে ইজ দিছি কেন? এখানে একটা তুমি কোশ্চেন চিহ্ন দিতে পারো, যে এখানে তুমি দিতে পারো ইচ্ছা করলে, যদি না দাও কোনো সমস্যা নাই, ঠিক আছে। যে আমাদের যে এই জিনিসটা কি ওর থেকে বড় বা ওর সমান কিনা, তাহলে বড় বা সমান হলে ইয়েস হলে কি পাস, প্রিন্ট করো কি পাস, আর নো হলে প্রিন্ট করো ফেল। ওকে, তাহলে এই যে দেখো স্টার্ট দিলাম, এই সেম জিনিস বসালাম, ইনপুট মার্কস, দেন ইজ, এই যে এই লাইনটা এখানে লিখলাম, ছোট করে লিখছি, ঠিক আছে, উপরে ইজ দিছি আর নিচে যে কোশ্চেন বোধক চিহ্ন দিছি, দেওয়ার পরে ইয়েস হলে প্রিন্ট পাস আর নো হলে প্রিন্ট ফেল। চিহ্নগুলো দেখছো, কন্ডিশনের জন্য এই চিহ্ন, ইনপুট আউটপুটের জন্য এই চিহ্ন, শুরু আর শেষের জন্য ডিমের মতো চিহ্ন, আর এই যে সংযোগ চিহ্ন। ওকে, ইয়েস তুমি এই সাইডে যদি লেখো তাহলে এটা এই সাইডে লিখতে হবে, আর নো যদি এই সাইডে লেখো তাহলে নোর জিনিসটা এই সাইডে লিখতে হবে, কোনো সমস্যা নেই, তোমার যেখানে মধ্যে দিতে পারো, যে দিক দিয়ে সুবিধা হয়। তাহলে একইভাবে তোমার যদি বলে যে সে প্লাস পাইছে কিনা, তাহলে এখানে কি হবে, মার্কস ইকুয়াল গেটার দেন 80, ঠিক আছে। তারপরে তোমার এখানে কি আসবে, যদি ইয়েস হয় তাহলে এ প্লাস পাইছে, নো হলে এ প্লাস পায়নি, ঠিক আছে। একইভাবে যদি তোমার এখন বলে কেউ ভোটার কিনা, ভালো করে বুঝো, কেউ ভোটার কিনা, এটা আমি লিখি নাই কারণ এখানে দেখাই দিব। তাহলে ভোটারেরটা তুমি কি করবা, এই মিয়া ভোটারেরটা তখন তুমি কি নিবা, এখানে এজ নিবা, ইনপুট এজ, ভোটারের জন্য, এটার জন্য না, ভোটার। তাহলে ভোটারের জন্য আমরা এজ নিব, বয়স নিব, এজটা কি হবে, এজটা কি, এজটা হলো কত থেকে বড় হলে ভোটার হয় বা কত সমান হলে, 18। যে এজটা কি 18 সমান এবং তার থেকে বড়, যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট ভোটার, VOTER, আর যদি নো হয় তাহলে কি নট আ ভোটার। ওকে, তাহলে এই যে স্টার্ট ইনপুট, ঠিক আছে, তারপরে এই যে এটা কোথায় আসবে, এই যে এখানে আসবে ইয়েস, ইয়েসের জায়গায় কি, ইয়েসের জায়গায় প্রিন্ট ইয়েস, প্রিন্ট ভোটার, আর নোতে কি হবে, নটে ভোটার, দেন সংযোগ হবে, শেষ হবে। কত সোজা মিয়া। ধনাত্মক নাকি ঋণাত্মক সংখ্যা কিভাবে বুঝি, যদি 0 থেকে বড় হয় ধনাত্মক, 0 থেকে ছোট হলে ঋণাত্মক। তার মানে কথাটা কি, যদি কোনো সংখ্যা 0 থেকে বড় হয় তাহলে কি ধনাত্মক, 0টারে না ধনাত্মক না ঋণাত্মক ধরা হয়, এই জন্য আমরা এখানে আর কি দিব না, এখানে সমান চিহ্নটা দিব না, বাট দিয়ে দিলে অনেক স্যাররা নেয়, ঠিক আছে। আর 0টা না ধনাত্মক না ঋণাত্মক, ওর পরিচয় হলে এটা। তাহলে আমরা বললাম কি, যে আমরা ইনপুট নিলাম নাম্বার, তুমি যেমন নিতে পারো এখানে, বাট ওইটা নিলে এখানে ওইটা আনতে হবে। তাহলে ইজ নাম্বারটা কি 0 থেকে বড়, 0 থেকে বড়, তাহলে আমরা বললাম কি যে ইয়েস, তাহলে কি করলাম, প্রিন্ট পজিটিভ নাম্বার, নো প্রিন্ট নেগেটিভ নাম্বার। এটাকে আরেকটু বড় করা যায়, আরেকটা সিস্টেম নিয়ে আসলে তোমার কি হয়, যে 0 আসলে আউটপুটে 0 আসবে, বাট ওইটা তোমাদের আপাতত চাই না, তো মাথায় এত গ্যাদারিং রেখো না, হালকার ওপরে, ঠিক আছে। যে নাম্বারটা যদি 0 থেকে বড় হয় তাহলে ওইটা পজিটিভ নাম্বার, 0 থেকে যদি ছোট হয় তাহলে ওইটা কি নেগেটিভ নাম্বার, ঠিক আছে। তাহলে শর্ত অনুযায়ী এখানে কি বসবে, তুমি নাম্বার নিলা, তাহলে নাম্বার নেওয়ার পরে যদি নাম্বারটা এই যে ইজ নাম্বার গ্রেটার দেন 0, ইয়েস, এই যে এই সাইডে ইয়েস লিখছি দেখছো, তাহলে প্রিন্ট পজিটিভ নাম্বার, আর এই সাইডে নো দিছি, নো প্রিন্ট নেগেটিভ নাম্বার, দেন সংযোগ করছি, শেষ হয়ে গেছে। কত সহজ। তারপরে জোড় নাকি বিজোড় সংখ্যা,
জোড় নাকি বিজোড়, এটা একটা শর্ত আছে, শর্তটা জানতে হবে। সেটা হলো কি, এই পৃথিবীর যে কোনো সংখ্যা, তুমি কিন্তু এখানে আমি নিছি এন, তুমি নিতে পারো এ, তুমি নিতে পারো বি, তুমি নিতে সি নিতে পারো, তুমি নাম্বার নিতে পারো, তুমি ভ্যালু নিতে পারো, যা মন চায় নিতে পারো, যেটা নিবা ওইটা নিয়ে কাজ করতে হবে। শর্তটা কি, কোনো সংখ্যা জোড় নাকি বিজোড়, সেটা শর্তটা হলো যে ওই সংখ্যাটারে যদি 2 দ্বারা তুমি ভাগ করো এবং ভাগ যদি সরাসরি চলে যায় তাহলে ওটা জোড়। যেমন 10কে তুমি 2 দিয়ে ভাগ করলে কি হয়, 5 হয়, তাহলে ভাগটা হইলে ওটা জোড় সংখ্যা। 20 রে বা 100 রে তুমি 2 দিয়ে ভাগ করলে 50 হয়, তুমি যদি 1000কে 2 দিয়ে ভাগ করো 500 হয়, তারপরে তুমি যদি 40কে 2 দিয়ে ভাগ করো 20 হয়, তাহলে যেটা ভাগ যাবে ওইটা হলো জোড় সংখ্যা। 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে, যেটা ভাগ যাবে না, যেমন আমি যদি তোমাকে বলি যে 15কে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে, 7 দুগুণা 14, 1 বাকি থাকে, ঠিক আছে, ভাগ যায় না, ভাগশেষ থাকে। ভাগশেষ কত থাকে, 1 থাকে। ভাগশেষ থাকলে ওটা বিজোড় না। তার মানে শর্তটা কি, পৃথিবীর যে কোনো সংখ্যাকে 2 দিয়ে যদি ভাগ করি, ভাগশেষ যদি 0 হয়, অর্থাৎ ভাগশেষ কিছু না থাকে, তাহলে ওটা জোড় সংখ্যা। আর ভাগশেষ যদি 1 হয় তাহলে ওইটা বিজোড় সংখ্যা। তাহলে কথাটা ভালো করে বুঝো। আমি বলছি, যেমন তুমি মনে করো যে 15কে ভাগ করছো 2 দিয়ে, তাহলে রেজাল্ট কত আসে, রেজাল্ট আসে তোমার 7, আর ভাগশেষে কত থাকে, 1, ঠিক আছে। ছোটবেলার ভাগ, এটা 7.5 কিন্তু লিখতেছি না, ভালো করে বুঝো, ছোটবেলার ভাগ, অর্থাৎ হাতের যে ভাগ করতেছি, হাতে যোগ বিয়োগ গুণ যে ভাগ করি, ওইখানে যে কোনো সংখ্যাকে ভাগ করলাম, নামটা গুনতে গুনতে কততে যে আটকাইছি, 7 দুগুণে 14তে আটকাইছি, ঠিক আছে। কত বাকি থাকে, 1 বাকি থাকে, 1 হইলে 15 হয়। তাহলে এই যে 1 বাকি যদি থাকে, তাহলে এটার আমরা বলি ভাগশেষ। আর এখানে যদি আমরা 16 নিতাম, 16 নিলে কি হইতো, 2 দিয়ে ভাগ করলে কি হইতো, 8 হইতো, ভাগশেষে কিছু থাকতো না, কারণ 8 দুগুণে 16, ঠিক আছে। আর কত ছোট করে বুঝাবো। তাহলে এই হলো আমাদের লজিক। তাহলে এই লজিক দিয়ে এই যে আমরা পার্সেন্টেজ যে চিহ্নটা দিয়েছি, এই পার্সেন্টেজ চিহ্নটাকে বলা হয় ভাগশেষ। একটু মনে রাখো, সামনে এটার নাম এবং কাজ দেখতে পারবা। তা আপাতত মনে রাখো এন, এই যে এইখানে যেটা লিখছি এই সংখ্যাটা, অর্থাৎ এই সংখ্যাটা যাই হোক না কেন, পৃথিবীর এনি সংখ্যা হইতে পারে, ওই সংখ্যাটাকে যদি আমরা কি করি, ভাগশেষ করি কত দিয়ে, এটা হলো ভাগশেষ 2 দিয়ে। আর যদি কি হয়, শূন্য হয়, সমান সমান শূন্য হয়। এটা প্রশ্ন করছি আমরা কন্ডিশনে, যে আমরা যে সংখ্যাটা নিলাম ওইটাকে 2 দিয়ে ভাগশেষ করলে ভাগশেষ যদি শূন্য হয়, তাহলে ভাগশেষ যদি কি হয়, ভাগশেষ, এই যে এটার জন্য ভাগশেষ কি শূন্য, তাহলে এই সংখ্যাটা কি, সংখ্যাটা হলো জোড়। তাহলে ভাগশেষ, এটাকে এনকে যদি 2 দিয়ে ভাগশেষ করি আর ভাগশেষ যদি শূন্য হয়, তার মানে অবশ্যই এটা কি জোড় সংখ্যা। তার মানে ইয়েস, ওইটা ইভেন সংখ্যা। ইভেন মানে জোড়, তুমি বাংলা লিখতে পারো যে জোড় সংখ্যা। আর যদি এখানে কত হইতো, এই যে এমন কোনো সংখ্যা আমি যদি এন এর ভিতরে নিতাম, এমন কোনো সংখ্যা নিতাম যেটার জন্য কি হইতো, এখানে ভাগশেষ 1 হইতো, যেমন ওই যে 15 জন্য হয়েছিল। বা তুমি যদি নাও, যদি 27 নাও, বিজোড় সংখ্যা যে কোনোটা নিলে, 21 নাও, তাহলে 21 যদি নাও, তোমার কি হবে, 21 ভাগ 2 সমান সমান কত আসে, 10, আর ভাগশেষে কত থাকে, এই যে 1 থাকে, কারণ 10 দুগুণে 20 আর 1 দিলে 21 হয়। তার মানে এই পৃথিবীর এনি সংখ্যা, সূত্র হলো একটাই, যে 2 দিয়ে ওরে ভাগশেষ করব, ও যদি ভাগশেষ শূন্য যায় তাহলে, মানে ভাগশেষ যদি শূন্য হয় তাহলে ওটা ইভেন জোড় সংখ্যা। আর যদি ওইটা কি হয়, ভাগশেষ 1 থাকে, মানে শূন্য না হয়, মানে ওটা যদি না মানে এই যে নো, তাহলে ওইটা অড সংখ্যা। তাহলে এখানে আসো, স্টার্ট, এই যে ইনপুট নিলাম, এবার ইজ, এটা মানে এন পার্সেন্টেজ কিন্তু এটা, ওকে। 2 অর্থাৎ এন, 2 দিয়ে ভাগশেষ কি শূন্য হচ্ছে, ইয়েস, তাহলে ওইটা ইভেন সংখ্যা। আর নো, তাহলে ওইটা অড সংখ্যা। তাহলে সংযোগ করলাম, শেষ করে দিলাম। চলো তাহলে বাকিগুলো দেখে আসি। আচ্ছা, আমরা এখন আমাদের বাকি 4টা কাজ করব। সেই 4টা কাজ কি কি দেখো, 2টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়, 2টা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়, 3টা সংখ্যার ভিতরে বড় সংখ্যা নির্ণয়, 3টা সংখ্যার ভিতরে ছোট সংখ্যা নির্ণয়। এগুলো অ্যালগরিদম ফ্লোচার্ট। সাধারণত তোমার এই সংখ্যাগুলো তোমার উদ্দীপকে বলে দেওয়া থাকবে, যে ধরো যে রাকিব আইসিটিতে পাইছে, রাকিব আইসিটিতে পাইছে এত মার্ক, আরিফ আইসিটিতে পাইছে এত মার্ক, এদের দুজনের নাম্বারের ভিতরে কে বড়, কে বেশি নাম্বার পাইছে, ওইটা বের করার জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট করো। তাহলে আবার বড় নাম্বারটা লাগবে, তারপরে কার রোল বড় কার রোল ছোট, ঠিক আছে, ওইটা বের করার জন্য। অথবা 3 জনের আছে, 3 জনের নাম্বার থেকে কারটা বেশি কারটা কম, তো এরকম উদ্দীপক আসবে। তো আমরা কিন্তু উদ্দীপক দিয়ে এই অ্যালগরিদম ফ্লোচার্ট করা, সলভ করা, এগুলো আমরা বোর্ড সলিউশন এবং মডেল টাইপের কোশ্চেন সলিউশনের সময় করব। তো এখন যতটুকু শিখতে হবে ততটুকু আগে একটু কষ্ট করে মাথায় নিয়ে নাও। আর একটা জিনিস খেয়াল করো, যখন আমরা 2টা সংখ্যার মধ্যে তুলনা করব অথবা 3টা সংখ্যার ভিতরে তুলনা করব, তখন আমার ইনপুটে কিন্তু কি লাগবে, ওই 2টা সংখ্যা ইনপুটে নিতে হবে। কারণ আমি 2টা সংখ্যা যদি নিতে না পারি তাহলে তুলনা করব কি করে। একইভাবে 3টা সংখ্যার সময় আমার 3টা ইনপুট নিতে হবে, কিন্তু একটু আগে কিন্তু এটা আমরা করি না। একটু আগে আমরা আরেকটু সহজ কাজ করছি, যেখানে আমরা কি করছিলাম, ইনপুট নিচ্ছি মাত্র একটা জিনিস। সেটা কি ছিল, যেমন তুমি বয়স নিয়ে যখন কাজ করছো, তোমার বিয়ের বয়স নিয়ে, তখন তুমি শুধু বয়সটা ইনপুট নিছো। তুমি যখন ভোটার নিয়ে কাজ করছো তখন শুধু বয়সটা নিছো। তুমি যখন সংখ্যা নিয়ে কাজ করছো, জোড় নাকি বিজোড়, শুধু সংখ্যাটা নিছো। এরপরে আরও কি করলাম, মার্কস নিয়ে যে কাজটা করছো, পাস ফেল, ওইখানে শুধু মার্কস নিছো। কিন্তু এখানে আমার ইনপুটে কিন্তু একটু বেড়ে যাচ্ছে, 2টা অথবা 3টা এরকম হয়ে যাচ্ছে।
তোমাকে ততটুকুই শেখাবো যেটা তোমার জন্য এইচএসসির জন্য সব থেকে বেস্ট, এটুকু আশা তোমার আমার উপরে ভরসা রাখতে হবে। তাহলে এখন দেখো এই যে এগুলো বাদ দিয়েও তো যেগুলো আরও ইম্পর্টেন্ট আছে ওগুলো তো ইনশাল্লাহ পরে শিখাবোই, তো কোনো কোশ্চেন যাতে না থাকে। ওকে, তাহলে এখন কথা হলো ইনপুট যেহেতু আমাদের বাড়তেছে, ওকে, ইনপুট যেহেতু বাড়তেছে তাহলে কাজে একটু চেঞ্জ তো আসবেই, ওই একটু চেঞ্জটা আমরা একটু খেয়াল করি। তাহলে দুইটা সংখ্যার জন্য দেখো, দুইটা সংখ্যার ভিতরে বড় সংখ্যা নির্ণয়। তাহলে আমি ইংলিশে একটু শর্টে লিখতে ভালোবাসি, তোমরা তোমাদের চেষ্টা করবে এটা ফলো করতে, এটা ফলো করলে বেটার। আর এরপরেও যদি স্যাররা অন্যভাবে একটু লিখতে বলে এরকমই থাকবে, আর কি করবে স্যার, ঠিক আছে? তো একটু তুমি স্যারের সাথে বলে নিবা যে স্যার আমি ইংলিশে করতে কমফোর্টেবল ফিল করি, এভাবে করবো, যদি কেউ তোমাকে বাংলা প্রেশারাইজ করে। ওকে, তাহলে এখানে আমার কি বলছে যে আমরা প্রথমে দুইটা সংখ্যা, তাহলে আমরা স্টার্ট করলাম, ইনপুট নিলাম কি এ আর বি। তাহলে দুইটা সংখ্যার ভিতরে আমাদের কাজটা কি, আমরা এখানে বললাম যে ইজ এ গ্রেটার দেন বি, এ কি বি এর থেকে বড়? এখানে তুমি অন্য কিছু নিতে পারতাম যদি তোমার অন্য কিছু লাগে। তাহলে এ কি বি এর থেকে বড়, তাহলে এটা আমরা আক্স করলাম। তারপরে আমরা বলছি ইয়েস, ইয়েস হলে আমার বের করতে বলছে বড় সংখ্যা, তাহলে আমি বললাম এ কি বি এর থেকে বড়, কোশ্চেন করলাম। এখন যদি তুমি ইয়েস বলো তাহলে এ বড়, প্রিন্ট এ, আর তুমি যদি নো বলো তাহলে প্রিন্ট বি। তাহলে এইভাবেও তুমি লিখতে পারো। আবার তুমি যদি চাও যে ভাই আমার এইভাবে লিখতে ভালো লাগতেছে না, তাহলে তুমি আবার এখানে এটাও লিখতে পারতা যে এখানে ইজ দিয়ে এই যে ইজ, ঠিক আছে, এ গ্রেটার দেন বি, এই যে কোশ্চেন, এভাবে দিতে পারতা। তা আমি কেন একটু বিভিন্ন রকমের তোমাদের কাজগুলো করে দেখাই, ছোট ছোট পরিবর্তনগুলো আমি চেষ্টা করি যাতে দিয়ে দেওয়া হয়, যাতে করে তোমাদের, আমার স্টুডেন্ট তো পুরো বাংলাদেশ থেকে, এক এক জায়গায় স্যারদের একটু একটু কিন্তু পরিবর্তন থাকবে, একবারে হুবহু কাজ করবে না, যেহেতু এটা একটা মডেলের কাজ। যাতে আমি সবই তোমাদের বলে দিচ্ছি, এবার তোমাদের প্রতিষ্ঠানে যেটা ফলো করে ওই আইডিয়ার উপর নির্ভর করে তুমি ওইভাবে করতে পারো, অথবা তুমি এটা ফলো করে স্যার দেখবে যে কিছুই বলতেছে না। ওকে, কিন্তু তুমি ওই যে স্যার ক্লাসে দেখবা যে স্যার একটু এটা আগে লিখছে একটু পরে লিখছে, আর তুমি এসে মানে টেনশনে পাগল হয়ে যাবে, জ্বালাবা যে স্যার এটা তো এরকম না, ওইটা তো এরকম না। এইটুকু তো বুঝতে হবে স্যার, তুমি বড় হয়েছো, ঠিক আছে, ওইটুকু বুঝতে হবে। এই জন্য আমি একবারে সব দেখাই দিতেছি যে ওইটুকু কোনো কিছুই না, তুমি জাস্ট সলিড করলেই হবে। তাহলে এখন আমাদের কাজটা কি, যে আমাদের তাহলে ইয়েস, তাহলে এ করলো, আর নো প্রিন্ট বি করলো। এবার তুমি আবার যদি চাও তাহলে এখানে ওইটা লিখে যে ইজ এ গ্রেটার দেন বি, ঠিক আছে, ওইটা লিখে তুমি আবার কি করতে পারতা যে তোমার এখানে ইয়েস দিয়ে প্রিন্ট এ, আবার স্টেপ 4 দিয়ে লিখতা নো প্রিন্ট বি, স্টেপ 5 এ লিখতে পারতা ইন্ড, তোমার ইচ্ছা, তুমি ওইভাবে করতে পারতা। তাহলে এই কাজটাকে আমরা এখন এখানে করি। তাহলে আমরা এখানে করলে যে স্টার্ট, তাহলে ইনপুট গেল, তাহলে ইজ এ গ্রেটার দেন বি, এ কি বি এর থেকে বড়, ইজ এ গ্রেটার দেন বি, ঠিক আছে, এ কি বি এর থেকে বড়, হোয়াট চিহ্ন। তাহলে ইয়েস, দেখছো নো লিখতে ভুলে গেছি, তাহলে ইয়েস হলে কি প্রিন্ট এ, আর নো হলে প্রিন্ট বি। দুইটা সিদ্ধান্ত এক জায়গায় আনলাম, দেন ইন করে দিলাম, শেষ। এখন যদি তোমাকে বলে যে দুটো সংখ্যার ভিতরে ছোট সংখ্যা নির্ণয় করো, তাহলে কাজটা কি, তাহলে এখানে লিখবো কি ইজ এ লেস দেন বি, ঠিক আছে। তাহলে আমাদের কাজটা কি ইজ এ লেস দেন বি, অথবা আমার কাজটা হয়তো কি ইজ এ লেস দেন বি, হোয়াট চিহ্ন, ঠিক আছে। তাহলে এটাও দিতে পারতো তুমি এখানে চাইলে। ওকে, তো লিখলা, তাহলে কি ইয়েস হইলে ইজ এ লেস দেন বি, ছোট সংখ্যা নির্ণয় করতেছি কিন্তু এখন ছোট, তাহলে ইজ এ লেস দেন বি, ইয়েস, হ্যাঁ এ ছোট, তাহলে কি হবে ইয়েস প্রিন্ট এ, নো, তাহলে তোমার কি তখন কি হবে কি প্রিন্ট বি। এ যদি ছোট না হয় তাহলে কে ছোট, বি ছোট, তাহলে যে প্রিন্ট বি, দেন শেষ। আর এখানে চিহ্নটা শুধু কি হবে, এটা হবে। দেখো তুমি বলছো কি ইজ এ লেস দেন বি, তুমি যদি বলো ইয়েস এ বি এর থেকে ছোট, ভালো করে বুঝো তোমার প্রশ্নটা কি, ইজ, তুমি জিজ্ঞাসা করতেছো এ লেস দেন বি, এ কি বি এর থেকে ছোট, ছোটটাই লাগবে আমার। তাহলে এখন যদি বলো হ্যাঁ ছোট, তাহলে হ্যাঁ মানে এ ছোট। আর তুমি যদি বলো না ছোট না, এ তাহলে বি এর থেকে ছোট না হলে কে ছোট, বি ছোট, ঠিক আছে। তাই নোতে বি আর ইয়েসে এ। এরপরে আমাদের যেটা আসতেছে সেটা হলো কি তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা, তিনটা সংখ্যার ভিতরে ছোট সংখ্যা নির্ণয়, এটার জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট। তাহলে এইটা বোঝানোর জন্য আমি তোমাকে যেটাতে বলতে পারি যে তিনটা যেহেতু নাম্বার আছে, এটার কথাটা আমরা একটু চেঞ্জ করে বলবো, সেটার জন্য একটু ভালো করে মনোযোগ দিতে হবে। যদি ছুটে যায় তাহলে কি বলছি একটু রিভার্স করে দেখবা, অর্থাৎ মাথায় যদি না ঢুকে একটু রিভার্স করে দেখবা। তাহলে কথাটা দেখো, আমি একটা উদাহরণ দিয়ে বলি। মনে করো এখানে তিনটা মানুষ আছে, ওকে, তিনটা মানুষ আছে মনে করো।
এবার তুমি বললা এ বি আর সি। এবার প্রশ্নটা যদি হয় এরকম, তুমি বলো যে এ বি এবং সি এর থেকে বড়, তুমি ডাইরেক্ট বলে দিলা, তাহলে কে বড়? এখানে এ বড়, কারণ এ এই দুজনের থেকেই বড় হয়ে গেছে। এবার তুমি যদি আবার অন্যভাবে প্রশ্নটা করতে পারো, বি বি কি এ এবং সি এর থেকে বড়? যদি বিটা মনে করো লম্বায় এ এবং সি দুজনের থেকে বড় হইতো, তাহলে কি হইতো? বি বড়। তাহলে আমরা তুলনা করতেছি একজনকে ধরে বাকি দুজনের সাথে, ঠিক আছে? এখন যদি আমি বলি কোনোভাবে যে এও বড় না বিও বড় না, তাহলে কে বড়? তাহলে অবশ্যই কে বড়? এখানে সি বড়। যদি ওরা ছোট আঁকছি তাহলে তখন কি হবে দেখবা? সি বড়, ঠিক আছে? তাহলে ভালো করে বুঝো, আমাদের এখানে কথার স্টাইলটা থাকবে কি, আমাদের যখন তিনটা ইনপুট থাকবে আমাদের কথার স্টাইলটা থাকবে যে আমরা একজনকে ধরে বাকি দুজনের সাথে তুলনা করব, ঠিক আছে? তাহলে কথাটা একটু দেখো তো এখানে মিলে কিনা সুন্দর করে। আমরা প্রথমে নিলাম যে আমাদের স্টার্ট হলো, দেন ইনপুট এ বি সি, ওকে? আমরা তিনটা ইনপুট নিলাম। এবার বলতেছে ইজ এ গ্রেটার দেন বি অ্যান্ড সি। এ কি বি এবং সি দুইটা থেকেই বড়? আমরা আস্ক করতেছি। এখন ধরে নিলাম হ্যাঁ। কেন আমরা এই ইয়েস নো করি কোডটা সমাধান করতেছি স্যার? তার কারণটা হলো আমরা এ বি সি এই তিনজনের কারণেই ভ্যালু জানি না, ঠিক আছে? ভ্যালু থাকলে কিভাবে হবে? ওইটা আমাদের ভ্যালুটা বসাইতে সাধারণত অ্যালগরিদম ফ্লোচার্টে বসাইতে হবে না, ওটা নর্মালি তোমাকে একটা মডেল চাবে যে এটার জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট করো, তুমি শুধু করে দিবা, ঠিক আছে? তা আপাতত একটু দেখো, আমরা সি কোডটা করার সময় এটা আরেকটু ক্লিয়ার হয়ে যাব। তাহলে জিনিসটা কি? জিনিসটা হলো যে স্টার্ট ইনপুটে আমি তাহলে তিনটা সংখ্যার ভিতরে বড় সংখ্যা নির্ণয় করতে বলছে, তাই তিনটা সংখ্যা নিয়েছি এ বি এবং সি। তাহলে আমি একটু আগে বললাম কি এ বি সি তিনজনের ভিতর তাহলে যে কেউ বড় হইতে পারে, ওকে? তাহলে তাও আমাকে কি করতে হবে? একটা লেখার মাধ্যমে এবং একটা ডিজাইনের মাধ্যমে একটু বুঝাইতে হবে যে এইভাবে আমরা বড় সংখ্যাটা বের করতে পারি। তাহলে কাজটা কি? যে আমরা বলতেছি কি যে ইজ এ গ্রেটার দেন বি অ্যান্ড সি। তাহলে আমাদের তুলনাটা কি বলছি একটু আগে? যদি তিনজন থাকে তাহলে কি বলবো? যে এ কি বি এবং সি এর থেকে বড়? যে বি আর সি এর থেকে বড়? তুমি যদি বলো হ্যাঁ, তাহলে কি ইয়েস বললে প্রিন্ট এ সবার থেকে বড়। আর যদি বলো না, তাহলে আরেকটা তুলনা করে দেখি, সেটা কি? যে ইজ বি গ্রেটার দেন এ অ্যান্ড সি। বি কি এ আর সি এর থেকে বড়? দেখছো, বি কি এ আর সি এর থেকে বড়। তাহলে বি যদি, এখন তুমি যদি বলো ইয়েস, তাহলে প্রিন্ট কি হবে? বি হবে। তুমি ইয়েস বলে কি হইতেছে? প্রিন্ট বি, কারণ আমার বড় সংখ্যাই লাগবে। যে বি এ আর সি এর থেকে বড়, তুমি ইয়েস বললে প্রিন্ট বি, অর্থাৎ আমার বিটা এখানে প্রিন্ট হচ্ছে। এখন যদি তুমি বলো এটাও নো, তাহলে এইখানে একবার তাকায় দেখো যে এইখানে আমরা একবার কি বলছি? নো বলছি। এইখানে একবার আমরা নো বলছি। এখন দুই জায়গায় যদি নোটা কার্যকর হয়, এই জায়গায় এবং এই জায়গায় দুই জায়গাতেই যদি নোটা কার্যকর হয়, তাহলে কি হচ্ছে? তাহলে এখানে এও বড় না, এখানে বিও বড় না, তাহলে বাকি থাকলো কে? সি বড়। তাহলে আমরা ডাইরেক্টের জন্য লিখেছি প্রিন্ট সি, ওর জন্য কোনো তুলনা বা ওর জন্য কোনো লাইন লিখতে হয় নাই যে আমার এটাও বড় না হলে এটাও বড় না হলে প্রিন্ট হবে সি। আরেকবার একটানে বলি, আমার তিনজন থাকলে একজনকে ধরে বাকি দুজনের সাথে তুলনা করে একটু দেখাবো। তাহলে দেখাইলাম যে ইজ এ গ্রেটার দেন বি অ্যান্ড সি, ঠিক আছে? এটা আবার একভাবে বলা যায় না, এই যে এইভাবে যে আমরা ওই যে এ গ্রেটার দেন বি এরকম যেমন লিখছি, ওটা যেহেতু আবার এই গ্রেটার দেন সি দিয়ে তো আর লেখা যাচ্ছে না, লজিক থাকে না, এই জন্য এটা বাংলায় লেখাটাই ভালো হবে, ঠিক আছে? সরি, বাংলা বা ইংলিশ তোমার যেটা ভালো লাগে ওইভাবে লিখলে ভালো হবে, দেখতে ভালো লাগবে। তাহলে আমরা কি করব? তিনজনের ভিতর প্রথম জনকে ধরবো যে ইজ এ গ্রেটার দেন বি এন্ড সি। এ কি বি আর সি এর থেকে বড়? হ্যাঁ। তাহলে কি, তুমি যদি হ্যাঁ ধরো তাহলে কি হবে? প্রিন্ট এ, কারণ সিদ্ধান্ত বক্সে দুই দিকে ঘর থাকে। তুমি যদি না বলো তাহলে আমরা আবার বি রে ধরলাম। বি রে ধরে বলতেছি কি ইজ বি গ্রেটার দেন এ আর সি। এ কি এই দুজনের থেকে বড়? তাহলে যদি হ্যাঁ হয় তাহলে বি বড়। আবার যদি এটাও নো হয় তাহলে এটাও যদি নো হয়, এও যদি নো হয়, বিও যদি নো হয়, তাহলে আর কি বাকি থাকলো? এত তুলনা করার কেউ নাই, ডাইরেক্ট সি বড়, ইন্ট। এবার চলো আমরা ফ্লো চার্ট দেখি। ফ্লো চার্টে একইভাবে দেখো যে আমার এ আছে, বি আছে, সি আছে, ওকে? তাহলে এই তিনজনের ভিতরে আমরা সবার প্রথমে এখানে একসাথে সবাইকে তো আর তুলনা করতে পারবো না, তাই আলাদা আলাদা, ওকে? তাহলে কিভাবে করতেছি দেখো। কন্ডিশন বক্সের ভিতরে আমি প্রথমে বললাম, একটু ভালো করে বুঝছো, প্রথমে বললাম কি এ কি বি এর থেকে বড়? কোশ্চেনটা কি? ইজ এ গ্রেটার দেন বি। আমরা এখানে কিন্তু একটা সাইড পুরোটা লিখছি, ওটা একটু পরে মিলাই দিব, আগে তাকায় দেখো যে ইজ এ গ্রেটার দেন বি। এ কি বি এর থেকে বড়? এখন তুমি বললা ইয়েস,
এ কি বি এর থেকে বড়? হ্যাঁ। হ্যাঁ মানে কি বড়? এ বড়। এই যে এখান থেকে কি আসলো? এটা আসলো। আবার দাগ দিয়ে দেখাই দিও না, আমি তোমাদের জাস্ট বুঝাইতেছি যে তুমি হ্যাঁ বললে এ নিচে আসলো, আর তুমি যখন নো বললা তখন কি আসলো? এই যে বিটা এই সাইডে নামলো। এখন আমাকে আবার তুলনা করতে হবে, তার কারণটা হলো আমি এ আর বি এর ভিতরে তুলনা করছি, কিন্তু সি কে এখনো এখানে ইনভলভ করি নাই। এই জন্য আমার কি করতে হবে? আমি যদি বলি ইজ এ গ্রেটার দেন বি, এ কি বি এর থেকে বড়, তুমি বললা ইয়েস, তাহলে এটা নিচে চলে আসলো। তাহলে এ আর বি এর ভিতরে এ বড়, কিন্তু এ আর সি এর ভিতরে কে বড় ওইটা আমি জানি না। সি যদি বড় হয় তাহলে সি সব থেকে বড় হয়ে যাবে, কারণ এ আর বি এর ভিতরে এ জিতে আসছে। এবার সি যদি আবার জিতে যায় তাহলে সি এর থেকে বড় হয়ে গেলে সি বড় হয়ে যাবে। এই জন্য এখানে কাজটা কি, ভালো করে একটু মনোযোগ দাও, বারবার শুনো, সমস্যা নাই। তাহলে আমার কাজটা কি, যে এ আর বি এর ভিতরে কে বড়? ইয়েস, এ বড়। ঠিক আছে, আমি বললাম এ বি এর থেকে বড়, তুমি বললা ইয়েস, তাহলে এ বড়। এবার বলবো কি, এ কি সি এর থেকে বড়? এই যে দেখো, ইজ এ গ্রেটার দেন সি, এ কি সি এর থেকে বড়? তুমি যদি আবার ইয়েস বলো যে এ সি এর থেকেও বড়, তাহলে সব থেকে বড় কি হলো? এ, কারণ এ বি এর থেকেও বড়, এ সি এর থেকেও বড়, সব থেকে বড়। আর তুমি যদি এখানে বলো নো, তাহলে কে বড়? এ এখান থেকে জিতে এখানে আসছে, কিন্তু এখানে নো হয়ে গেলে কে বড়? সিটা বড় হয়ে যাবে। কথা বোঝা আসছে? তাহলে একইভাবে এই সাইডটা, যে আমি যখন বলছি এ কি বি এর থেকে বড়, তুমি ইয়েস বলছো, এই দিকে নামছে। আর যদি নো বলো, নো বললে তোমার এখানে কে নামবে? এ কি বি এর থেকে বড় না। তাহলে এ যদি বি এর থেকে বড় না হয় তাহলে কে বড়? বি বড়। তাহলে যে বিটা এখানে নামছে, এই যে বিটা নামছে, দেখছো? তাহলে বি নামার পরে এবার বিটার আবার কিসের সাথে তুলনা করব? সি এর সাথে। তার মানে আমরা এখানে একটা সম্ভাব্যতা করি, সম্ভাব্যতা যে এটাও হইতে পারে, এটাও হইতে পারে। ঠিক আছে, ইয়েস নো দুইটা দিয়ে আমরা জাজ করতে করতে নামি। ঠিক আছে, আমরা আস্তে আস্তে আরো ক্লিয়ার, আরো এটা পারদর্শী হয়ে যাবো, কেবল তো শুরু করলাম। তাহলে আমরা এটাই যেমন সি এর সাথে ওরা তুলনা করছিলাম, একইভাবে এখানে বললাম কি এ কি বি এর থেকে বড়, তুমি বললা না, না হলে কি বি বড়, এ বড় না। এবার কি বলবো? বি কি সি এর থেকে বড়? ঠিক আছে, তুমি যদি বলো হ্যাঁ বি কি সি এর থেকে বড়, তুমি বললা হ্যাঁ, তাহলে কি বড়? বি বড়। তুমি যদি বলো বি কি সি এর থেকে বড়, তুমি যদি বলো না, তাহলে কি বড়? সি বড়। বি কি সি এর থেকে বড়, তুমি বললা না, তার মানে কি বড়? সি বড়। তাহলে আবার সি নামলো। ঠিক আছে, তাহলে এই যে দেখো আমাদের, তাহলে এই জিনিসটা বাদ দাও। তাহলে আমার এইখান থেকে দেখো, এই দিক থেকেও সি নামছে, এদিক থেকেও সি নামছে, আর এখানে এ নামছে, এখানে বি নামছে, চারটা টোটাল আসছে। আমি এই দুইটা যেহেতু কমন, এই জন্য একসাথে লিখে দিছি। তুমি চাইলে একবার প্রিন্ট সি আর একবার প্রিন্ট সি আলাদা আলাদা লিখতে পারতা। এবং চিহ্নগুলো একটু খেয়াল করো, ইনপুট আউটপুটের চিহ্ন, কন্ডিশন চিহ্ন, এই চিহ্নগুলো যাতে ভুল না যায়। ওকে, তাহলে এই যে এতগুলো সিদ্ধান্ত আমাদের সলিউশন যেহেতু আসছে, এই সবগুলোকে আমরা এক জায়গায় আনার জন্য সংযোগ চিহ্ন ব্যবহার করলাম, দেন কি করে দিলাম? শেষ করে দিলাম। তার মানে তিনজনেরই কি হয়? পসিবিলিটি আছে, তিনজনেরই বড় হওয়ার পসিবিলিটি আছে। ভবিষ্যতে কম্পিউটার যখন কোনো ইনপুট দেওয়া হবে, তাকে কম্পিউটার জাজ করে বলে দিবে কি বড়। ওকে, ওইটা আমরা সি কোডের সময় আরো ভালো করে জানবো। তাহলে দেখো এই কথাটা এখানে মিলে কিনা, ইজ এ গ্রেটার দেন বি অ্যান্ড সি। এই যে এই সাইডটা, এই যে এই সাইডটা, এ কি বি এবং সি এর থেকে বড়? ঠিক আছে, এবং ইয়েস হইলে এই দেখো এ বড়। ঠিক আছে, আর নো হইলে তোমার কি হয়েছে? নো হইলে আবার এই সাইডটা ধরবো। তোমার এখানে কি বলতেছি তখন আবার কি, যে বি কি এ আর সি এর থেকে বড়? তাহলে এখানে আমরা কি বলতেছি, যে বি কি এ এবং সি এর থেকে বড়? তাহলে এখানে আবার এই যে বি। ঠিক আছে, আর যদি দুইটাই নো হয়, দুইটাই নো হয়, তাহলে এই যে সি, প্রিন্ট সি, দেন তিনোটা একসাথে করে ইন করে দিছি। তোমার যেইভাবে ভালো লাগে তুমি লজিক দিয়ে এটা মাথায় রাখতে হবে স্যার। এখন কথা হলো যে তুমি ইয়েস নো কি উল্টাপাল্টা করতে পারবা? হ্যাঁ, তুমি যদি মিলাইতে পারো ভাই, তুমি যা মন চায় করতে পারো, কোনো সমস্যা নাই। তুমি যদি ইজ এ গ্রেটার দেন বি, এ কি বি এর থেকে বড়, তুমি ইয়েস যদি এই সাইডে লিখতা তাহলে এ এই সাইডে নামতো। তুমি যদি বলতো নো, ঠিক আছে, এ কি বি এর থেকে বড়, তুমি বললা নো, এই সাইডে নো লিখতা, তাহলে বি এই সাইডে নামতো। তার মানে তুমি যেটা মন চায় করতে পারো, তবে একটু কষ্ট করে একটা নির্দিষ্ট মডেল মাথার ভিতর সেট করে নিও, তাহলে তোমার জন্য কাজগুলো সহজ হবে। এখন যদি আমি তোমাকে বলি যে ছোট সংখ্যা বের করো, তাহলে কাজ কি? কিচ্ছু কাজ না স্যার। তাহলে আমাদের শুধু কাজ কি? আমরা শুধু এখানে গেটারের জায়গায় কি লিখবো? ছোট সংখ্যা নির্ণয়। ছোট সংখ্যা নির্ণয় শুধু কি করব? এখানে লিখবো লেস দেন। ঠিক আছে, তাহলে এখানে কাজটা কি? লেস দেন। তাহলে ইজ এ লেস দেন বি অ্যান্ড সি, দেন এখানে আবার কাজ কি? ইজ বি লেস দেন। ঠিক আছে, আর এখানে শুধু কাজ কি? এখানে শুধু কাজ হলো উল্টা চিহ্নগুলো দিয়ে দেওয়া।
তাহলে লেস দেনের কোড হয়ে গেল, অর্থাৎ ছোট সংখ্যার কোড বের হয়ে গেল। যেমন কি এ কি বি আর সি থেকে ছোট, যদি এই দুটো থেকে ছোট হয় তাহলে এ সবার ছোট, না হলে বি কি এই দুটো থেকে ছোট, যদি ছোট হয় তাহলে বি প্রিন্ট হয়ে গেল, আর না হলে তোমার এটাও না এটাও না, তাহলে এও ছোট না বিও ছোট না, কে ছোট, সি ছোট। একইভাবে এ কি, ঠিক আছে, আমরা আক্স করতেছি কি ভালো করে বুঝো, সেটা কি যে এ কি বি এর থেকে ছোট, এখানে কি আক্স করলাম যে এ কি বি এর থেকে ছোট, তুমি বললা হ্যাঁ, তাহলে এ ছোট, এ কি সি এর থেকেও ছোট, যদি হ্যাঁ বলো তাহলে এ ছোট, আর না বললে সি ছোট। একইভাবে এ কি বি এর থেকে ছোট, তুমি বললে না, ঠিক আছে, এ কি বি এর থেকে ছোট, তুমি বললা না, তাহলে কে ছোট, বি ছোট, তাহলে এই যে বি আসলো। বি কি সি এর থেকে ছোট, তুমি বললে কি হ্যাঁ, তাহলে হ্যাঁ মানে কি, তাহলে বি ছোট, আর না বললে সি ছোট। তাহলে আমার তিনটা সমাধান আবার চলে আসছে, দেন তিনটাকে একসাথে করছি অ্যান্ড ইন করে দিছি। ভালো করে বারবার ক্লাসটা রিভাইজ করে দেখতে হবে। সি প্রোগ্রাম অনেকটাই কঠিন, সবার কমপ্লেন থাকে প্রচুর কঠিন, স্যার এই জিনিস এত কঠিন কেন, বাট একটু নিজে থেকে যদি চেষ্টা থাকে তোমার যে আমার এটা শিখতেই হবে, আমাকে ভালো করতেই হবে, তাহলে তোমরা এটা পারবা, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমি তোমাদের সর্বোচ্চ সহজ দেওয়ার চেষ্টা করব, শুধুমাত্র তোমাদের কি করতে হবে, ধৈর্য সহকারে আমার ক্লাসগুলো সুন্দর করে দেখতে হবে, খাতায় নোট করতে হবে, আর একটু বাসায় সময় দিতে হবে। আশা করি তোমরা এইটুকু আমার জন্য করবে, তোমার নিজের জন্য করবে। তা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।